এই ছাত্র শিবিরের সমর্থক নেতা কর্মী কেউ সাবেক কেউ বর্তমান তারা আমার আব্বাকে আরবিসি থেকে উঠে নিয়ে গেছে। উঠে নিয়ে পুলিশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে গেছে। নিয়ে যাইয়া সকাল 10:30 বা 11টা ওনাকে নিয়ে গেছে, 1টা-2টার দিকে ওনাকে ছাড়ছে। আর ওনাকে কি করছে না করছে আমি ছেলে হিসাবে আমার পিতার এই লাঞ্ছনা বা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমি বলতে পারবো না। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি একটু লাইনে থাকুন, আমি আপনার কাছ থেকে যাই একটু। দেলোয়ার হোসেন, তাকে চেনেন তো আপনি নাকি? দেলোয়ার হোসেন একটু আমার সাথে আচ্ছা, তিনি আমার সাথে আছেন। আপনারা একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ, আপনাদের এই বিষয়টা এখন সম্মানিত মানুষ করে। জি, আচ্ছা, ওনার কাছ থেকে একটু কথা শুনতে চাই। আবুল বাশার নামে যিনি এলাকায় সকলের শ্রদ্ধার পাত্র, ওনাকে আমরা দেখেছি এই সরকারের ক্ষমতার সময় এই জনাব আব্দুল্লাহ কানু ঈদগাহে বাজারে অসংখ্যবার অপমান করেছে, গালাগালি করেছে, রাতের অন্ধকারে পুলিশ দিয়ে গ্রেফতার করে ওনাকে জেলও খাটিয়েছেন। আব্দুল ভূঁইয়া কানু ওনারই নিজের বাড়ির, ওনার প্রতিবেশী চাচাতো ভাই মরহুম নুরুল ইসলাম ভূঁইয়া চন্দন, উনি বাড়ি ছেড়ে চলে গেছেন অত্যাচারে। ওনার প্রতি ওনার গায়ে হাত দেওয়া হয়েছে। ওনার ছেলে আমির হামজা 14 বছর পরে এইবার দেশে এসেছে 5ই আগস্টের পরে। পাশের গ্রাম জামুকরা নামে একটা গ্রাম, উনিও আমি জানি মুক্তিযোদ্ধা ছিলেন, কাজী ফরিদ, ওনাকে একটা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে শারীরিকভাবে আঘাত করা হয়েছিল এবং মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এই ধরনের অসংখ্য ঘটনা আজকে এলাকাবাসী আমাকে জানিয়েছে। এই শাহিনকে কারাগারে ঢোকার পিছনে এই জনাব আব্দুল্লাহ ভূঁইয়ার অবদান ছিল এবং সেই কারাগারেই আব্দুল্লাহ এই শাহিন মারা গেছে এবং শাহিনের অনুসারীরা এখনো দাবি করে যে শাহিনকে কারাগারে হত্যা করানো হয়েছে। সর্বশেষ 2016 সালে যুবলীগ কর্মী রানাকে হত্যা করানো হয়েছে, যেটার মামলা এখনো চলমান। একটি বিষয়। আসসালামু আলাইকুম। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়েছেন জামাত শিবির। 1971 সালের সেই অপশক্তি তারা এখন প্রতিশোধ নিচ্ছে, এমনটি প্রচার করতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আপনারা দেখেছেন, তার সাথে সুর মিলিয়েছেন বিএনপি সহ আরও অনেকে। বিএনপিরা প্রতিবাদ পর্যন্ত জানিয়েছেন। তো আসলে আমরা একটু দেখব যে এই যে মুক্তিযোদ্ধা যাকে জুতার মালা দেওয়া হয়েছে, তার বাড়ির কাছের একজন ব্যক্তি, তাকে ফেস দ্য পিপুলে আনা হয়েছে, তিনি এই কানু সম্পর্কে, এই মুক্তিযোদ্ধা সম্পর্কে কি বলেন আপনাদেরকে দেখাবো। এই মুক্তিযোদ্ধার বাড়ির কাছের যে লোক, এটা প্রমাণ করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো তার সন্তান, অর্থাৎ সেই মুক্তিযোদ্ধা কানুর সন্তান। তিনি ফেস দ্য পিপুলে বলছেন, হ্যাঁ ইনি আমার বাড়ির পাশের লোক। চলুন আগে একটু দেখে আসি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি একটু লাইনে থাকুন, আমি আপনার কাছ থেকে যাই একটু। দেলোয়ার হোসেন, তাকে চেনেন তো আপনি নাকি? দেলোয়ার হোসেন একটু আমার সাথে আচ্ছা, তিনি আমার সাথে আছেন। আপনারা একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ, আপনাদের এই বিষয়টা এখন সম্মানিত মানুষ করে। জি, আচ্ছা, ওনার কাছ থেকে একটু কথা শুনতে। আপনারা শিওর হলেন যে তার বাড়ির পাশের লোক এই ব্যক্তি। এখন এই ব্যক্তি কি বলে আমরা সেটি দেখব। অনেক সুশীলরা বাংলাদেশের, এবং আমি দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশে অনেক সুশীলরা, বিএনপি পর্যন্ত তারা মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছেন। অথচ এই কানু এই 15-16 বছর যা করেছে তার বিস্তারিত ডিটেলস এই বাড়ির কাছে যে ব্যক্তিটা, আমরা তার কাছ থেকে জেনে আসব। তো তার আগে আমি কয়েকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে, একজন মুক্তিযোদ্ধা যদি এই 16 বছরে 70টি পরিবারকে, এই মুক্তিযুদ্ধের নেতৃত্বে যদি 70টা পরিবারকে এই 16 বছরে জ্বালিয়ে দেওয়া হয়, ঘর বাড়িতে আগুন দেওয়া হয়, আলেমদেরকে, শিক্ষকদেরকে অপমান করা হয়, গালিগালাজ করা হয় রাস্তাঘাটে, তার কারণে মানুষ ভয়তে বাড়ি থাকতে পারেনি, বাড়ি ছাড়া হয়েছে, 12 বছর বিদেশ থাকতে হয়েছে, দেশে আসতে পারেনি। সেই ব্যক্তি যখন দেশে এসে এই মুক্তিযোদ্ধাকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে দেখে এখন, এবং এই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে 9টি মামলা, তার ভিতরে হত্যা মামলা রয়েছে, 2 জন ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে এই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। এত ভালো ব্যাকগ্রাউন্ড নিয়ে তিনি এখনও রাস্তাঘাটে চলাফেরা করছেন, এবং এসে তখন দেখে যে আমি 12 বছর যার কারণে বাড়ি ছাড়া, আমার ভাইকে যারা অপমান করেছে, গালিগালাজ করেছে, রাস্তার পরে মানুষের সামনে লাঞ্ছিত করেছে, সেই ব্যক্তি এখনও ঘুরে বেড়াচ্ছে, তখন কি তাকে জুতার মালা দেওয়া অযৌক্তিক কোনো বিষয়? তাকে কি মুক্তিযুদ্ধ হিসেবে গলায় জুতার মালা দিয়েছেন নাকি অপরাধী হিসেবে দিয়েছেন? এত আবেগী বাংলাদেশের মানুষ, আমি অবাক হয়ে যাই যে 15-16 বছর যারা অপরাধ করলো, মানুষের পরে জুলুম, নির্যাতনের, নিষ্পেষণের স্টিম রোলার চালালো, তাদের কিচ্ছু হবে না, মাত্র জুতার মালা দিয়েছে বলে সে সকল অপরাধ করে ফেলেছে। হায় রে বাংলাদেশ। আমার কথা হচ্ছে, বাংলাদেশের যে পুলিশ প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ তারা আওয়ামী লীগের আমলে যা করতে এখন আমরা তাই দেখতেছি। মানুষ যে বিচার পাচ্ছে না। আমি বুঝলাম যে ব্যক্তিটি জুতার মালা গলায় দিয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, অপরাধ করেছেন, আমি মানছি, তাকে শাস্তি দেন, সমস্যা নেই। কিন্তু এই বীর মুক্তিযোদ্ধা যে মানুষ হত্যা করেছে, মানুষের পরে নির্যাতন নিপীড়ন করেছে, মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, তার কারণে মানুষ ঘর ছাড়া 15-16 বছর, তার বিচারটা আপনি আগে দেন আমারে।
সে তো আগে এই কাজ করেছে। একজন মুক্তিযুদ্ধ হওয়ার পরে এই অপরাধগুলো সে করেছে, তার তো বেশি শাস্তি হওয়া উচিত। আপনি তার শাস্তিটা আগে দেন। কেন আজ পর্যন্ত 9টি মামলা নিয়ে সে রাস্তাঘাটে চড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে কি করে? আর মানুষ যার কারণে বিদেশে যেতে হয়েছে, বাংলাদেশের মানুষ থাকতে পারেনি, 15-16 বছর যার কারণে বাড়ি থাকতে পারলো না মানুষ, তাকে জুতার মালা দিয়েছে বলে আজকে সারা বিশ্বে একটা কি অবস্থা। যাই হোক, আমরা দেখে আসব এই বীর মুক্তিযোদ্ধার বাড়ির কাছ থেকে একজন ব্যক্তি, তিনি যুক্ত হয়েছেন ফেসদা বিষয়ে আমি খুব তার মুখ থেকে তার দ্বিধাহীন আমল নামা চিত্তেই আমরা বলতে জেনে চাই, যেহেতু আমি স্থানীয় এলাকায় বড় হয়েছি, আমি জানি আজকের যে নিন্দনীয় ঘটনাটি ঘটে গেছে এটি আসলে একজন মুক্তিযোদ্ধার প্রতি লক্ষ্য করে ছিল না, এটি কনফার্ম। এই ক্ষেত্রে আমাদের দেশের মিডিয়া অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত, কারণ একটি খবর বা একটি ভিডিও ক্লিপ আসার সাথে সাথেই একজন মুক্তিযোদ্ধাকে অপদস্থ, জুতার মালা, এটা আমাদেরকে জাতীয় ইমেজকে নষ্ট করে দেয়। আমরা গত 16 বছর আমাদের মিডিয়াগুলো যেভাবে এক পেশে এক দেশদর্শী সংবাদ পরিবেশন করেছে, এখনো সেই দৃষ্টিভঙ্গি থেকে কিছু কিছু মিডিয়া হয়তো বেরিয়ে আসতে পারেনি। আমাদেরকে সবার আগেই একটি ঘটনা শোনার সাথে সাথেই সত্যের পিছনে যাওয়া উচিত। সত্য যার বিপক্ষে যায় সেটি বলতে পারার মতো সততা আমাদের মধ্যে থাকা উচিত। আমরা আসলে উট পাখির মতো মাথা গুঁজে 16 বছর ছিলাম, সত্য অনেকে বলেনি, হয় জেনে বলেনি অথবা নিজেকে সেভ করার জন্য বলেনি। এইবার ছাত্ররা আমাদের মুখ খুলে দিয়েছে, আমাদেরকে কথা বলতে শিখিয়েছে। আমরা আশা করি যে সমাজের যেখানেই অন্যায় ঘটবে, বিবেকবান মানুষ দল মত নির্বিশেষে সকল চিন্তার ঊর্ধ্বে উঠে অন্যায় প্রতিবাদ করবে। আজকের ঘটনাটি সমর্থন না করেই বলছি যে এটা নিয়ে দেশব্যাপী মিডিয়াতে মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে মর্মে যেই ন্যারেটিভ দেওয়া হচ্ছে, এইটিও এক ধরনের পক্ষপাতিত্ব, এক দেশদর্শী। এটি তাহলে মূল ঘটনার সাথে যাচ্ছে না, এখানে রাজনৈতিক সুবিধা অথবা সরকারকে বেকায়দা ফেলার একটা ষড়যন্ত্র বলে আমি মনে করছি। সরকার সমালোচিত হবে যে এই সরকারের আমলে মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে এখানে নতুন ভাবে মাঠে নামানোর একটা ষড়যন্ত্র এখানে কাজ করছে। এখানে ব্যক্তির দোষকে ব্যক্তি হিসাবে দেখতে হবে, ব্যক্তি আসলে দোষ করেছে কিনা। ব্যক্তির সন্তানই এখানে উপস্থিত ছিলেন, বিপ্লব, আমি স্নেহ করি, ওই ব্যক্তির প্রতিও আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। যদিও মানে ক্ষতিগ্রস্ত ওই এলাকার, আসলে আমি যদি বলতেই যাই, আপনারা যদি খোঁজ খবর নেন, আজকে আমি যতদূর জানি অনেক টিভি মিডিয়া সেখানে গিয়েছে, প্রিন্ট মিডিয়ার লোকেরা গিয়েছে, প্রশাসনের লোকেরা, ডিবির 5টি টিম সেখানে কাজ করছে, জেলা পুলিশের সিনিয়র সকল কর্মকর্তা আজকে ঘটনাস্থলের এলাকায় গেছে। অনেকের সাথে আমারও ফোনে কথা হয়েছে, আমি খোঁজ খবর জানার চেষ্টা করেছি। ডিবির 5 থেকে 7টা টিম বিভিন্ন এলাকায় যাদেরকে ভিডিওতে পাওয়া গেছে তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। আমিও ওনাদের সাথে কথা বলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে ঘটনাটি কি, এবং সেখানেও তারাও বলছে যে ঘটনাটি আসলে এভাবে যারা ঘটিয়েছে বিক্ষুব্ধ, আমরা জানি একটা অতীত ঘটনার প্রতিশোধ নিতে ঘটিয়েছে, আমরা এটা সরেছি, কিন্তু এইভাবে ভিডিওটি কে করেছে এবং ভিডিও এভাবে সামাজিক মাধ্যমে ছড়ানো, এটা তো দেশব্যাপী, দেশের বাইরে একটা ভুল মেসেজ যাবে। এই জিনিসটি কোনোভাবে সমর্থনযোগ্য নয়। তবে একটি কথা, আমি ওই এলাকার নাগরিক হিসাবে যে তথ্যগুলো আমরা জানি, যেহেতু আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ওনারা নির্মোহ বিশ্লেষণ করেছেন ঘটনার আদ্যপান্ত বা বাংলাদেশের প্রেক্ষিত দেখে, কিন্তু বাস্তব ঘটনাস্থলের প্রেক্ষিত থেকে আমি যেটি বলতে চাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ভূঁইয়া কানু, উনি মুক্তিযোদ্ধা হিসাবে সকলের কাছে সম্মানযুক্ত, যেহেতু মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আমাদের অস্তিত্ব মুক্তিযুদ্ধ। এবং সেই এলাকায় আপনারা জানেন সাতক্ষীরা এবং আমাদের এই কুমিল্লার একটা থানা 14 উপজেলা, এটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে জামাত এবং আওয়ামী লীগ সেখানে শক্তিশালী। 14 গত 16 বছরে 70টি ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, 70টি ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে, এটি আমি জানি। এবং আজকে যারা ঘটনাস্থলে ছিল তাদের বাড়িও সেই ভাঙ্গার তালিকায় ছিল, তাদের বড় ভাইকে অপমান করা হয়েছিল। এবং এই স্কুলের পাশে, এই স্কুলেরই একজন সম্মানিত শিক্ষক, যিনি আমারও শিক্ষক ছিলেন, এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম, আমাদের আমরা যার কাছ থেকে বক্তব্যে পড়েছি, হাই স্কুলের যিনি ধর্মীয় শিক্ষক ছিলেন, মৌলভী আবুল বশার নামে, যিনি এলাকায় সকলের শ্রদ্ধার পাত্র, ওনাকে আমরা দেখেছি এই সরকারের ক্ষমতার সময় এই জনাব আব্দুল্লাহ কানু ঈদগাহে, বাজারে অসংখ্যবার অপমান করেছে, গালাগালি করেছে, রাতের অন্ধকারে পুলিশ দিয়ে গ্রেফতার করে ওনাকে জেলও খাটিয়েছেন। তো মানুষ তো আমাদের ঐতিহ্যগতভাবে আমরা আসলে প্রতিশোধ পরায়ণ, আমরা তো প্রতিশোধের একটা ক্ষোভ মানুষের থাকে, আমরা আইনকে শ্রদ্ধা করতে শিখিনি, কারণ আমাদের আইন তো আইনের গতিতে এত বছর চলেনি। আমাদের কোর্ট কাচারিগুলো ছিল বিরোধী দলের দমনের একটা হাতিয়ার, আমাদের বিরোধী দল কারো প্রতি অন্যায় হলে সে বিচার পাবে এরকম জায়গা তো ছিল না। আমরা সেই বাংলাদেশকে 5ই আগস্ট যে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা কামনা করি, এখন আর কারো প্রতি মব জাস্টিসও হবে না, আইন কেউ তার নিজের হাতে তুলে নেবে না, এমন একটি কালচার যদি তৈরি করা যায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো, প্রতিশোধের নেশাগুলো থাকবে না। মানুষ একজন অন্যায় করবে, মানুষ আইনের কাছে যাবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আইনের প্রতি তার নির্ভরতাটা বাড়াতে হবে। আমরা আশা করি আমাদের এইবারের তাদেরকে অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতেই হবে। আমরা সেদিকে নজর রাখবো, কারণ এই মব জাস্টিস কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এটা ব্যক্তিগতভাবে আমিও
এই ব্যাপারে কথা যিনি বলবো। যতটুকু অন্যায় করেন তাকে ততটুকু প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। অবশ্যই অবশ্যই, কারণ এটাতে আমাদের এই বর্তমানে পুরো বিশ্বেই একটি তথ্য শুধু বলে রাখি, আশেপাশের এলাকায় আপনারা যদি খোঁজ খবর নেন, সাংবাদিক বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, আশেপাশের এলাকায় জনগণের সাথে কথা বললে, মুক্তভাবে কথা বললে প্রকৃত সত্য বেড়ে আসবে। মিডিয়া নিশ্চয়ই এটা নিয়ে আরো প্রতিবেদন করবে। আমি মিডিয়ার প্রতি অনুরোধ করবো, একটি নির্মোহ তথ্য সংগ্রহ করে স্থানীয় মাঠ থেকে আপনারা অবশ্যই পত্রিকায় রিপোর্ট করবেন। আমরা যেন শুধুমাত্র মতভেদের কারণে আমাদের দেশকে, আমাদের জাতিকে ছোট না করি। আমরা 16টি বছর অনেক পিছিয়েছি। আমরা নতুন করে আর রাজনৈতিক কোনো বিভাজন চাই না। মানুষের মত প্রকাশের স্বাধীনতা আমরা চাই, যে যত ভিন্ন মতেরই হোক তার প্রতি কোনো অপরাধ করা হবে না। কেউ অপরাধ করলে আইনগতভাবে তার প্রতি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি একটু আগে বেশ কিছু তথ্য পেয়েছি। জনাব এই আব্দুল হাই ভূঁইয়া কানু, ওনারই নিজের বাড়ির, ওনার প্রতিবেশী, ওনার চাচাতো ভাই মরহুম নুরুল ইসলাম ভূঁইয়া চন্দন, উনি বাড়ি ছেড়ে চলে গেছেন অত্যাচারে। ওনার গায়ে হাত দেওয়া হয়েছে। ওনার ছেলে আমির হামজা 14 বছর পরে এইবার দেশে এসেছে 5ই আগস্টের পরে। ওনারই পাড়ার সালে আহমদ, যিনি যার বাবা আমাদের বাজারে ব্যবসা করতেন, ওনার খুব কাছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল। আজিজুল হক ভাবলুল নামে একজন ছাত্র ছিল, যে এখন প্রবাসী, সে 3 থেকে 4 বার ওনার বাড়ির পাশের ওনার ছেলে পেলে গিয়ে তাকে হামলা করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। পার্শ্ববর্তী সনপুর গ্রামের শিমুলের বাড়িতে হামলা করা হয়েছে, তার মাকে মারধর করা হয়েছে, মোবাইল ছিনতাই করা হয়েছে, যে অ্যাটাক করেছে। পাশের গ্রাম জামুকরা নামে একটা গ্রাম, উনিও আমি জানি মুক্তিযোদ্ধা ছিলেন, কাজী ফরিদ, ওনাকে একটা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে শারীরিকভাবে আঘাত করা হয়েছিল এবং মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এই ধরনের অসংখ্য ঘটনা আজকে এলাকাবাসী আমাকে জানিয়েছে এলাকা থেকে, এবং ঘটনাগুলো আমি নিজেও জানি। এবং ওনার নিজ দলের এক নেতা, আমি আপনাকে বলি, 14 গ্রামের প্রভাবশালী যুবলীগ নেতা ছিল আরশাদুল ইসলাম শাহিন। এই শাহিনের সাথে ওনার রাজনৈতিক মতবিরোধের কারণে, শাহিন ওনার ভাগিনাও হয়, ভাগ্নে, হ্যাঁ, ওনার চাচাতো বোনের ছেলে অথবা ফুফাতো বোনের ছেলে। এই শাহিনকে কারাগারে ঢোকার পিছনে এই জনাব আব্দুল হাই ভূঁইয়ার অবদান ছিল, এবং সেই কারাগারেই এই শাহিন মারা গেছে। এবং শাহিনের অনুসারীরা এখনো দাবি করে যে শাহিনকে কারাগারে হত্যা করানো হয়েছে। সর্বশেষ 2016 সালে যুবলীগ কর্মী রানাকে হত্যা করানো হয়েছে, যেটার মামলা এখনো চলমান। তো এই বিষয়গুলো সামনে আসলে আমরা যেটা বলবো, যে আজকের ঘটনাকে আমরা কেউ জাস্টিফাই করবো না। সরকার প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে, পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে, আমরা এটা নিন্দা জানাই, এটির বিচার চাই। একই সাথে শুধুমাত্র একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে বলে আমরা যদি সঠিক তথ্য, সঠিক ঘটনা প্রবাহ তুলে না ধরি, তাহলে আমরা সমাজে 5ই আগস্টের আমাদের অর্জনটা কি? আমরা প্রকৃত ঘটনা এবং প্রকৃত অপরাধীকে যেন নিন্দা করতে শিখি। আরেকটি বিষয়, আজকের আলোচনার যে বিষয়বস্তু, আমরা দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে ফেরত চেয়েছেন, এবং আমি যতদূর জানি বাংলাদেশ ভারতে বন্দী প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, এবং ভারত আইনগতভাবে বাংলাদেশের দাবি করা যে কোনো আসামিকে ফেরত দিতে বাধ্য, এবং এই সরকার সেটি করে এদেশের ছাত্র জনতার আবেগের প্রতি শ্রদ্ধা দেখাবে, ছাত্র জনতার রক্তের প্রতি সম্মান দেখাবে, এমনটি আশা করি। এবং সরকার যে কোনো ফাঁদে পড়ে আশা করি পথ হারাবে। আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাবো, সে ব্যক্তি এই কানু, সে কি আসলে মুক্তিযুদ্ধ কিনা। কারণ আওয়ামী লীগের আমরা দেখেছি যে স্বাধীনতার বয়স হয়েছে 54 বছর, কিন্তু যারা মুক্তিযুদ্ধ তাদের বয়স 50 বছর। স্বাধীনতার 4 বছর পরে জন্মগ্রহণ করার পরেও তারা বীর মুক্তিযোদ্ধা হয়ে যায়। তো এই ব্যক্তিটা, এরকম ভুয়া মুক্তিযুদ্ধ অহরহ আছে, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে তারা মুক্তিযোদ্ধা, এরকম বহুত আছে, ফ্যাক বেশি। তো আপনি যাচাই বাছাই করবেন যে কানু আসলে মুক্তিযুদ্ধ কিনা। যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে, তারপরেও একজন মুক্তিযুদ্ধ যদি অন্যায় করে, মানুষ হত্যা করে, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেয়, অপমান করে, রাস্তাঘাটে মানুষকে গালিগালাজ করলো, অপমান করলো, মারলো, মিথ্যা মামলা দিল, এগুলো তো অপরাধী, যে করুক না কেন। তো মুক্তিযুদ্ধ অপরাধ করলে সেটা অপরাধ নয়, একজন ব্যক্তি জুতার মালা দিলে তাকে অপরাধীকে, এটা বড় মাপের অপরাধ, এটা তো আইন হতে পারে না। আইন তো সবার জন্য সমান, হোক মুক্তিযুদ্ধ বা হোক অন্য কোনো ব্যক্তি। অতএব আমি বাংলাদেশের মিডিয়াগুলোর কাছে বলবো, এত এই যে মিডিয়াগুলো এখন তাদের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, যে মুক্তিযোদ্ধাকে তার মালা দেওয়া হয়েছে নিয়ে ঘোরানো বেড়া হচ্ছে, এই যে কথাগুলো নিউজ প্রচার করতেছে, সে তো অপরাধী, সে মানুষকে ঘরে থাকতে দেয়নি, তার বিরুদ্ধে হত্যা মামলা থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়নি, তার বিচার করা হচ্ছে না, তখন মানুষ তো আইন নিজের হাতে তুলে নিবে না, সেটাই নিয়েছেন। তো এখন আপনি দেন সমস্যা না, তার শাস্তি দেন, কিন্তু এই কানু যে কার্যক্রম করেছে তার প্রত্যেকটি শাস্তি দিতে হবে, আমরা তার দাবিও করি। আমরা যেরকম আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য সেই ব্যক্তির যে জুতার মালা দিয়েছে তার শাস্তি দাবি করছি, যিনি অপরাধ করেছেন মুক্তিযোদ্ধা, 9টা মামলা রয়েছে, আপনারা এ বিষয়ে দেখবেন। আশা করি আমরা এক পয়সা বিচার বাংলাদেশে আমরা দেখতে চাই না। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।